ধরুন আপনার উপর ভয়াবহ লেভেলের কোনো অত্যাচার করা হয়েছে এবং আপনি কোনো ক্ষমতাবান ব্যক্তি বা ক্ষমতাবান গোষ্ঠী বা সরকারের দ্বারা আপনি নির্যাতিত হয়েছেন। এখন আপনি ভাবলেন আপনি যে দেশে রয়েছেন সেই দেশে আপনি ন্যায় বিচার পাবেন না। যেহেতু আপনি ওই দেশে ন্যায় বিচার পাবেন না, কিন্তু আপনার যেহেতু একজন মানুষ হিসেবে আপনার ন্যায় বিচার পাওয়ার অধিকারী, সেহেতু আপনি চাইলেই কি আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করতে পারবেন। আবার ধরেন যদি কোনো একটি ক্ষমতাবান গোষ্ঠী অন্য একটি দুর্বল গোষ্ঠীর উপরে অত্যাচার নির্যাতন করে এবং যেই দুর্বল গোষ্ঠীটি মনে যদি করে যে যেই দেশে রয়েছে সেই দেশে ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়, তাহলে কি তারা কি আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার চাইতে পারে? অথবা ধরেন একটি রাষ্ট্রের উপরে অন্য একটি রাষ্ট্র অন্যায়ভাবে জেনোসাইড, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ বা আগ্রাসনের মতো অপরাধ ইত্যাদি ভয়াবহ লেভেলে করলো। এখন সেই দেশটি চাইলেই কি আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করতে পারে? আজকে আমরা আলোচনা করব আন্তর্জাতিক অপরাধ আদালত কি, আন্তর্জাতিক অপরাধ আদালত কিভাবে বিচার করে বা আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার কি, এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে কারা মামলা করতে পারে। Du meine Arbeit für richtig hältst, ob du glaubst, dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe, dass ich mich in diesen Jahren für dich eingesetzt habe. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলার নেসি বাহিনীর বিচার করার জন্য, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা অপরাধ, জেনোসাইড টাইপের ভয়াবহ লেভেলের অপরাধ বিচার কার্য করার জন্য মিলিটারি ট্রাইব্যুনাল গঠন করা হয়। ঠিক সেই সময় জাপানে একটি মিলিটারি ট্রাইব্যুনাল গঠন করা হয়। পরবর্তীতে অর্থাৎ স্নায়ুযুদ্ধের পরে রুয়ান্ডা এবং যুগোস্লাভিয়াতে যে ভয়াবহ লেভেলের গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, এই অপরাধগুলিকে বা এই অপরাধের বিচার করার জন্য দুটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। ঠিক তখনই একটি আন্তর্জাতিক অপরাধ আদালত, অর্থাৎ স্থায়ীভাবে একটি আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা করার প্রয়াস তখনই দেখা যায়। আইসিসি একটি আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটি একটি দেশীয় বিচার ব্যবস্থা সমর্থনে বা সেটা পরিপূরক হিসাবে, সাপ্লিমেন্টারি হিসাবে কাজ করে। আইসিসি মূলত 4টি অপরাধ নিয়ে ডিল করে, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ, জেনোসাইড, যুদ্ধ অপরাধ বা আগ্রাসনের অপরাধ নিয়ে কাজ করে। 1998 সালে আইসিসি প্রতিষ্ঠা হওয়ার সময় থেকে 3টি অপরাধ নিয়ে ডিল করতো, অর্থাৎ জেনোসাইড, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধ নিয়ে। পরবর্তীতে 2010 সালে আইসিসি অর্থাৎ রোম সংবিধির সংশোধনের মাধ্যমে আগ্রাসনের অপরাধকেও যুক্ত করা হয়। আইসিসিতে বর্তমানে 124টি রাষ্ট্র রয়েছে, তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, ইসরায়েলের মতো দেশ আইসিসির সদস্য নয়। এবং যুক্তরাষ্ট্র আইসিসিকে একটা ট্রেড দিয়ে রেখেছে, যদি আইসিসির যে এখতিয়ার রয়েছে সেই এখতিয়ারের যদি কোনো প্রভাব যুক্তরাষ্ট্র সামরিক বা বেসামরিক, অর্থাৎ কোনো নাগরিকদের উপরে যদি আইসিসির কোনো প্রভাব ইফেক্ট পড়ে, তাহলে জাতিসংঘে তাদের মিলিটারি পাঠাবে না। তো আমরা এই ট্রেড থেকে বা এই হুমকি থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে পৃথিবীতে যুক্তরাষ্ট্র যাই করুক না কেন, যদি আইসিসির আন্ডারে কোনো ধরনের মামলা হয়, সেটা যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের ইফেক্ট পড়বে না। আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, তার যে এখতিয়ার রয়েছে, সেই এখতিয়ারটা একমাত্র অ্যাপ্লাই করতে পারে অথবা প্রয়োগ করতে পারে হচ্ছে আইসিসিতে যে রাষ্ট্রগুলি মেম্বার রাষ্ট্র রয়েছে সেই মেম্বার রাষ্ট্রের উপর। অর্থাৎ যেই দেশ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কাছে বিচার চাচ্ছে, সেই দেশ আইসিসির মেম্বার হতে হবে। অর্থাৎ আইসিসি মেম্বারশিপের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তার মামলা করতে পারে বা মামলার বিচার চাইতে পারে। তবে কোনো রাষ্ট্র যদি আইসিসির মেম্বারশিপ না নেয়, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যদি মেম্বার না হয়, তারপরেও যদি আইসিসির যে এখতিয়ার রয়েছে, অর্থাৎ রোম সংবিধির যে রুলসগুলি রয়েছে, অর্থাৎ যে অনুচ্ছেদগুলির মাধ্যমে যে এখতিয়ারগুলি রয়েছে, সেই এখতিয়ারগুলি যদি ডিক্লারেশনের মাধ্যমে যদি তারা সেটা মেনে নেয়, তাহলে সেই রাষ্ট্র চাইলে আইসিসিতে মামলা করতে পারে। আইসিসি তার এখতিয়ার প্রয়োগ করা অথবা আইসিসিতে কারা মামলা করতে পারে বা তদন্তের জন্য কারা পাঠাতে পারে, সেটা হচ্ছে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে। এক নম্বর হচ্ছে আইসিসিতে যারা মেম্বার রাষ্ট্র অথবা ডিক্লারেশনের মাধ্যমে যেই রাষ্ট্র আইসিসির যে এখতিয়ারগুলি রয়েছে সেগুলি মেনে নেয়, অর্থাৎ সেই রাষ্ট্র মেম্বার না কিন্তু ঘোষণার মাধ্যমে যদি আইসিসির এখতিয়ারগুলি যদি মেনে নেয়, তখন ওই রাষ্ট্র অথবা মেম্বার রাষ্ট্র
এই দুই রাষ্ট্রই চাইলে আইসিসিতে তার মামলা করার জন্য বা তদন্তের জন্য পাঠাতে পারে। সেই ক্ষেত্রে আইসিসি ওই এখতিয়ারটা প্রয়োগ করতে পারে। দ্বিতীয় হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যদি জেনোসাইড, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ অথবা আগ্রাসনের কোনো অপরাধের জন্য যদি আইসিসিতে পাঠায়, সেই ক্ষেত্রে আইসিসি সেটা তদন্ত বা বিচারের জন্য পাঠাতে পারে। তৃতীয়টা হচ্ছে আইসিসির যে প্রসিকিউটর রয়েছে, সেই প্রসিকিউটর চাইলে নিজেই একটি মামলার তদন্ত করার জন্য সেটা আইসিসি নজরে নিয়ে আসতে পারে। এখন প্রথমেই আমরা যে কিছু ফ্যাক্ট নিয়ে কথা বলেছিলাম, সেই ফ্যাক্টের উত্তরগুলি আমরা এখন খোঁজার চেষ্টা করব। প্রথম ছিল যে আপনার সাথে যে অপরাধটা ঘটে গিয়েছে, সেই অপরাধের বিচারটা যদি আপনি ওই দেশে না পান, তাহলে কি আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে কি মামলা করতে পারবেন কি না? প্রথম কারণ হচ্ছে আপনি অপরাধ আপনার উপরে ঘটলেও আপনি সেখানে মামলা করতে পারবেন না। তবে 2009 সালে যে রুলসটা পরিবর্তন হয়েছে, সেটার মাধ্যমে আপনি আইসিসি প্রসিকিউটরের কাছে অথবা আইসিসিতে সেই তথ্যপত্র পাঠাতে পারেন, যেটার মাধ্যমে যথেষ্ট কারণ যদি থাকে, তাহলে আইসিসি যদি মনে করে এখানে তদন্ত করার দরকার, তখন সেটা আইসিসির নজরে নিয়ে আসতে পারে। তবে আপনার যে তথ্যপত্র আইসিসিতে প্রেজেন্ট করলেন, তার মানে এই না যে আইসিসিতে একটি মামলা হয়ে গেল। আমাদের দ্বিতীয় ফ্যাক্টটি ছিল যে কোনো গোষ্ঠীর উপরে যদি অন্য একটি গোষ্ঠী যদি কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম চালায় বা অত্যাচার করে, তাহলে ওই গোষ্ঠী চাইলে কি আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করতে পারবে? উত্তরটা সেম, কোনো গোষ্ঠী সরাসরি ওইখানে মামলা করতে পারবে না। তবে সেম ভাবে, অর্থাৎ ডেটা তথ্যপত্র আইসিসিতে তদন্ত করার জন্য পাঠানো যেতে পারে। আইসিসি যদি মনে করে যে এটাকে তদন্ত করার জন্য যথেষ্ট পরিমাণ কারণ রয়েছে, তাহলে সেখানে তদন্ত করে তারপর বিচারের জন্য পাঠাতে পারে। অন্যথায় যদি মনে করে আইসিসি যদি মনে করে যে না, এখানে তদন্ত বা যথেষ্ট পরিমাণ কারণ নেই, তখন তারা সেটা পাঠাবে না। আমাদের তৃতীয় যে ফ্যাক্টটি ছিল, সেই ফ্যাক্টটি হচ্ছে এরকম যে একটি দেশের উপর যদি অন্য একটি দেশ অন্যায়ভাবে অত্যাচার যদি করে, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধের মতো অনেক ভয়াবহ লেভেলে অপরাধ যদি করে, তাহলে ওই রাষ্ট্রটা কি চাইলে আইসিসিতে মামলা করতে পারে কিনা? সেই ক্ষেত্রে উত্তরটা হচ্ছে সেই রাষ্ট্রটা করতে পারবে। সেটা দুইটা বিষয়ের উপর নির্ভর করবে। এক হচ্ছে ওই রাষ্ট্রটা মেম্বার রাষ্ট্র কিনা। যদি ওই রাষ্ট্রটা যদি সদস্য রাষ্ট্র হয়, তাহলে করতে পারবে। তৃতীয় হচ্ছে ওই রাষ্ট্রটা যদি ডিক্লারেশনের মাধ্যমে, ঘোষণার মাধ্যমে আইসিসির এখতিয়ার যদি মেনে নেয় যে এই যে অপরাধগুলি ঘটেছে সেটা তদন্ত করার জন্য আইসিসিকে যদি সুযোগ দেয়, তাহলে আইসিসি এখানে যথেষ্ট পরিমাণ তার এখতিয়ার প্রয়োগ করে সেটা আইসিসির মাধ্যমে মামলা করতে পারবে, মামলা করে এবং আইসিসি সেটা তদন্ত করে এবং বিচারের জন্য সেটা নিতে পারবে। ধন্যবাদ সকলকে।